Good morning. Good morning, sir. আশা করি সবাই ভালো আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ। জি স্যার। আজকের টপিকটা আমি মেসেঞ্জারে শেয়ার করছি তোমাদের সাথে, দেখছো হয়তোবা। আর আজকে যে ক্লাসটা সেটা আরিফ স্যারের আইডি থেকে শেয়ার করা। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম একটু ডিফারেন্ট হলো শেষ মুহূর্তে, যার কারণে একটু হয়তোবা শুরুতে অসুবিধা হবে। ঠিক আছে, তোমরা কোঅপারেট করবে আশা করি। স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আজকের টপিকটা হচ্ছে যে ইফেক্ট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্টস অন ক্রোমোজোম। এটা সাইটোলজি পার্টের সবশেষ টপিক। আমরা দেখব যে ক্রোমোজোমের উপরে বিভিন্ন রকম ফিজিক্যাল এবং কেমিক্যাল এজেন্ট গুলো কিভাবে প্রভাব ফেলে এবং আমরা এগ্রিকালচারে কিভাবে এটাকে কাজে লাগাতে। তোমাদের একটা ধারণা আছে বা তোমরা শুনে থাকবা যে হিরোশিমা এবং নাগাসাকির কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এসে সেখানে আণবিক বোমা ফেলা হয় এবং সেই আণবিক বোমায় অনেক লোকের ক্ষতি হয় এবং তাৎক্ষণিকভাবে অনেকেই মৃত্যুবরণ করে। এবং যেটা আফটার ইফেক্ট দেখা যাচ্ছে ইদানিং বা বেশ কিছুদিন ধরে ওই দুটি শহরে, যে অনেক লোকেরই ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পিছনে সেখানে জিনের মিউটেশন একটা অন্যতম প্রধান কারণ এবং এটি সেই আণবিক বোমার রেডিয়েশনের প্রভাবের ফলে এটি ঘটেছে। এবং 1990 সালে যখন গালফ ওয়ার হয়, মিত্রবাহিনী যখন ইরাক আক্রমণ করে, সেখানে ইউএস, ইউকে এদের ফোর্সরা যখন আক্রমণ করে এবং যুদ্ধ করে, পরবর্তীতে দেখা গেছে যে তাদের পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এবং এখানে সাইটোলজিক্যাল স্টাডি করে দেখা গেছে যে ক্রোমোজোম গুলোর মধ্যে কিছু বিকৃতি ঘটছে। আমরা নেগেটিভ জিনিস আলোচনা করব না, আমরা আসলে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো এগ্রিকালচারে এই ফিজিক্যাল এবং কেমিক্যাল এজেন্ট গুলোকে কিভাবে ব্যবহার করে মানুষের উপকার করা যায়, কৃষির উপকার করা যায়, কৃষকের উপকার করা যায়। আমরা শুরু করি যে ফিজিক্যাল এজেন্ট আর শুরুতেই বলে নেই, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাকে একটু বলবা, যে স্লো যেতে হলে আমাকে জানাবা, ঠিক আছে? জি স্যার। এই লিস্টটা হচ্ছে তোমার ফিজিক্যাল এজেন্টের লিস্ট। প্রথমেই দেখো যে গামা রেস। গামা রেসটা প্রথমেই দেওয়ার কারণ হচ্ছে এটা এগ্রিকালচারে খুব বেশি ব্যবহার হয় এবং ডিনা নাম শুনে থাকবা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যেটা বিএইউ এর ক্যাম্পাসে অবস্থিত। সেখানে যে কাজগুলো করা হয় সেখানে এই গামা রে ব্যবহার করা হয়। মিউটেশনের যে কাজগুলো করা হয়
সেখানে গামা রে ব্যবহার করা হয়, সেজন্য গামা রেটাকে আমি প্রথমে দিয়েছি। স্যার লিস্টটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। আমি তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে, বাকিরা কি দেখতে পাচ্ছ না? আর স্লাইড চেঞ্জ হয়নি আর। না স্যার। সরি, ফার্স্ট স্লাইডে আছে আমরা। আচ্ছা, আমি তো স্লাইড শেয়ার করে দেখা যাচ্ছে ইফেক্টস অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্টস। আমি স্যার স্লাইডের ফার্স্ট পেজ দেখা যাচ্ছে শুধু। ফার্স্ট পেজে, আমি কিন্তু সেকেন্ড পেজে গেছিলাম, কিন্তু তোমরা বলছো যে দেখতে পাচ্ছ না। এখন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে সেকেন্ড। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যে এইভাবে করি, কারণ আমি প্রেজেন্টেশন মোডে দেওয়ার কারণে হয়তো অসুবিধা হচ্ছে। এখানে দেখো যে গামা রে, এক্স রে, আলফা রেস, বিটা রেস, ফাস্ট নিউট্রনস, থার্মাল or slow neutrons, ultraviolet radiation, infrared rays, temperature, radium rays। এখানে 10টা এজেন্টের কথা বলা আছে, তবে এগ্রিকালচারে প্রথম দুটোই বেশি ব্যবহার করা হয়, গামা রেজ এবং এক্স রেজ। এবং আমি বিনার কথা বললাম, বিনা গামা রে ব্যবহার করে, এবং এক্স রে দিয়েও মিউটেশন করা সম্ভব। এই যে বিভিন্ন শহরে যে এক্স রে মেশিন গুলো আছে, এই মেশিন গুলো দিয়েও তুমি সিডে এই রে গুলো দিতে পারবা। লোকালিও যদি কেউ ইন্টারেস্টেড হও যে মিউটেশন ব্রিডিং এর কাজ করব বা মিউটেশনের কাজ করব, ক্রোমোজোমের ইফেক্টটা দেখব, এখানে শুধুমাত্র সিড গুলোকে নিয়ে এক্স রে নির্দিষ্ট ডোজ ব্যবহার করে সেই কাজগুলো করা যেতে পারে লোকালি। আর গামা রে দিতে হলে তোমাকে বিনা অথবা অ্যাটমিক এনার্জিতে গিয়ে সেখানে এই রে গুলো দিতে হবে। আমরা থার্ড স্লাইডে চলে যাই, দেখি যে এর কি কি প্রভাব আছে, অর্থাৎ এই ফিজিক্যাল এজেন্ট গুলো কি কি প্রভাব ফেলে। স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের কাঠামোগত পরিবর্তন করে। নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন করে। জিন মিউটেশন, মিউটেশনটা জিনে ঘটায়। সোমাটিক রিডাকশন, এখানে ক্রোমোজোমের সংখ্যা কমে যায়। আমরা এখন দেখি যে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম এটা কিভাবে ঘটায়। এখানে 4টা টাইপ দেওয়া আছে: ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। এখন কোনটাকে ডিলিশন, কোনটাকে ডুপ্লিকেশন বলে, এখন আসো আমরা দেখি। এই স্লাইড দেখতে পাচ্ছ, ডিলিশন? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ডিলিশনের এই যে স্লাইডটা দেখো, একদম বাম পাশে যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমের মধ্যে দেখো যে ছবিতে দেওয়া আছে ব্রেকস ইন ক্রোমোজোম, অর্থাৎ ওই যে ফিজিক্যাল এজেন্ট গুলো দেওয়া হলো, ওই ফিজিক্যাল এজেন্ট গুলো দেওয়ার ফলে ক্রোমোজোমটা ভেঙে যায়। নির্দিষ্ট ডোজের বেশি, অর্থাৎ একটা সহন ক্ষমতা থাকে, তার বেশি দেওয়া হলেই এই ক্রোমোজোম গুলো ভেঙে যায়। ক্রোমোজোম গুলো ভেঙে গেলে
এই যে দেখো যে এখানে দাগ দেওয়া আছে, অর্থাৎ এই রেখাগুলোতে ক্রোমোজোম গুলো ভেঙে যাচ্ছে। তোমরা কি পয়েন্টার হেডটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই এই দাগগুলোতে ক্রোমোজোম গুলো ভেঙে যায় এবং এই যে ক্রোমোজোমের এই প্রান্ত, এটাকে কি বলে? এই অংশটাকে কি বলে? টেলোমিয়ার। ক্রোমোজোমের এই টেলোমিয়ারের বৈশিষ্ট্য হলো ক্রোমোজোমের এই টেলোমিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এই অংশটা থাকলে সেটা অন্য আরেকটা ক্রোমোজোমের সাথে যুক্ত হতে পারবে না। কিন্তু এই টেলোমিয়ার অংশটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায় বা ভাঙা যায়, তাহলে এই যে অংশগুলো আছে, এই ভাঙা প্রান্তগুলো যে কোনো অংশ যে কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত হতে পারবে। আমি আবারও রিপিট করছি, টেলোমিয়ার অংশ থাকলে সেটা অন্য কোন ক্রোমোজোমের সাথে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোম যুক্ত হয় না টেলোমিয়ার অংশের কারণে। কিন্তু এই যে ভাঙ্গা যে প্রান্তগুলো আছে, এই প্রান্তগুলো যখন ভেঙে যায় তখন যে কোনো অংশ যে কোনো অংশের সাথে যুক্ত হয়ে যায়। এখানে দেখো যে এই ক্রোমোজোমের এই অংশটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ ডিলিটেড জেনেটিক ম্যাটেরিয়াল এটা আলাদা হয়ে যাচ্ছে এবং এই ভাঙা এই প্রান্ত এবং এই প্রান্ত তারা যুক্ত হয়ে গেছে। এই তৃতীয় ক্রোমোজোমটা যদি দেখো, এর এই লেন্থটা যদি খেয়াল করো, তাহলে এই অংশটা যেহেতু অপসারিত, এর লেন্থটা কমে গেছে। যেহেতু এই অংশটা অপসারিত হয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে ডিলিশন। কি বোঝা গেছে? স্যার ভাঙা যে পরের অংশটা স্যার ওইটা কি স্যার বিচ্ছিন্ন হয়ে গেছে একদম স্যার? যে হ্যাঁ, ওই অংশটা নষ্ট হয়ে যায়। এই যে ভাঙা যে অংশটা, এই অংশের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। সেন্ট্রোমিয়ার না থাকলে এই অংশটা নষ্ট হয়ে যায়। না স্যার, ওটা তো ঠিক আছে স্যার, পরে যে স্যার নিচের যে অংশটুকু স্যার ওটা না, এই অংশটা এইটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ও জি স্যার, এটা কালার গুলো আলাদা দেখছো, এটা অপসারিত হয়ে গেল। এই অংশটা এবং এই অংশটা পরস্পর যুক্ত হয়ে গেল। এই যে তুমি লম্বাটা যদি খেয়াল করো, দেখো যে ডিলিটেড ক্রোমোজোমের লেন্থটা কিন্তু কমে আসছে। কমলো কিভাবে? কমছে এই যে মাঝখানে একটা অংশ অপসারিত হয়ে গেছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার জি। স্যার এই মানে নিচের অংশটা কি অন্য কোনো ক্রোমোজোমেরও সাথে লেগে যেতে পারে? হ্যাঁ, সেটা অন্য কোনো অংশের সাথে লাগবে, সেটা পরবর্তী স্লাইড গুলোতে আমরা দেখব। আমি এখন যেটুকু বললাম সেটুকু তোমরা বুঝতে পারছো কিনা, যে আসলে ডিলিশন মানে হচ্ছে যে ক্রোমোজোমের একটা ভাঙা অংশ অপসারিত হয়ে যাচ্ছে। অপসারিত হয়ে যাওয়ার পরে এই যে ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে যাচ্ছে, ক্রোমোজোমের লেন্থটা কমে আসতেছে এবং তার এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। এটুকু বোঝা গেছে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। এটিকে বলা হচ্ছে যে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন অর্থ হচ্ছে যে আমরা আগের অংশে দেখলাম যে ক্রোমোজোমের একটা অংশ নষ্ট হয়ে গেছিল, এইখানে একটা অংশের বৃদ্ধি ঘটছে। এটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ এখানে ওই পরিমাণে ছবি নাই, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এইটুকু শুধু দেখো যে এখানে এই যে সেকশনটা ছিল, এই আরো দিয়ে দেখানো হচ্ছে যে একটা অংশেরই ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে? ক্রোমোজোম গুলো তো যে পেয়ার ওয়াইজ থাকে, পেয়ার ওয়াইজ থাকলে অর্থাৎ আরেকটা ক্রোমোজোমের একটা অংশ নষ্ট হয়ে গেছে বা বাদ হয়ে গেছে,
এটা আবার এই ক্রোমোজোমের মধ্যে যুক্ত হয়ে গেছে। এইভাবেই এটা ডুপ্লিকেট হয়ে যেতে পারে। ইনভার্সন। ইনভার্সন বলতে বোঝাচ্ছে যে ক্রোমোজোমের একটা অংশ ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে সেটা 180 ডিগ্রি ঘুরে যায়, ঘুরে যাওয়ার পরে আবার ওই ক্রোমোজোমের মধ্যে যুক্ত হয়ে যায়। এটাকে বলা হচ্ছে এই যে ইনভার্সন। অর্থাৎ আমি আবারও রিপিট করি, ক্রোমোজোমের একটা অংশ ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে ক্রোমোজোমটা 180 ডিগ্রি রোটেট করবে, আবার সেই অংশটা তার যে ক্রোমোজোম অন্য প্রান্তের সাথে সেটা যুক্ত হবে। অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল যেটা ছিল ক্রোমোজোমের মধ্যে, সেই জেনেটিক ম্যাটেরিয়াল আছে, কিন্তু যে সিকোয়েন্স যেটা ছিল সেই সিকোয়েন্সটা পরিবর্তন করছে। যেমন ডিলিশনের ক্ষেত্রে দেখছি যে একটা অংশ সরাসরি অপসারিত হয়ে গেছে, সেই অংশটা নষ্ট হয়ে গেল, কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল ক্রোমোজোমের মধ্যে ঠিক আছে, কিন্তু তার যে সিকোয়েন্স থাকার কথা ছিল, এর পরে বি, বি এর পরে সি, এই সিকোয়েন্স গুলো আসলে এখানে নষ্ট হয়ে গেছে। এখানে দুইটা ভাগে ভাগ করছে, যেহেতু এই স্লাইডের মধ্যে আছে আমি সেটা একটু অল্প ব্যাখ্যা করি, যে প্যারাসেন্ট্রিক ইনভার্সন এবং পেরিসেন্ট্রিক ইনভার্সন। প্যারাসেন্ট্রিক ইনভার্সন বলতে বোঝাচ্ছে যে এটা যে অংশটা ভাঙে সেটা সেন্ট্রোমিয়ারের বাহিরের অংশ, অর্থাৎ এই ভাঙা অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার যুক্ত নেই। এটাকে বলা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আর পেরিসেন্ট্রিক ইনভার্সন হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারটা ভাঙা অংশের মধ্যে অন্তর্ভুক্ত, এটাকে বলা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। পার্থক্যটা কি বোঝা গেছে? প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক। স্যার আরেকবার বলেন স্যার। এটা হচ্ছে যে এই যে ক্রোমোজোম গুলো ভাঙছে, ভাঙা অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার কি আছে এখানে? ভাঙা অংশে নাই, এটাকে বলা হচ্ছে যে প্যারাসেন্ট্রিক। আর এই যে ক্রোমোজোম দেখছো, এই যে ভাঙা অংশ, এই ভাঙা অংশের মধ্যে সেন্ট্রোমিয়ারটা দেখো তার মধ্যে আছে, এখানে সেন্ট্রোমিয়ার নাই ভাঙা অংশে, এখানে ভাঙা অংশের মধ্যে সেন্ট্রোমিয়ারটা আছে। এটাই হলো পার্থক্য। সরি, ভাঙা অংশে যখন সেন্ট্রোমিয়ার থাকবে না তখন এটাকে আমরা বলবো প্যারাসেন্ট্রিক, ভাঙা অংশের মধ্যে যখন সেন্ট্রোমিয়ার থাকবে সেটাকে বলবো পেরিসেন্ট্রিক। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো, আমি এটা না ফ্লাইট মোডে দিলেও অসুবিধা হবে। কলগুলো আসে, তো কলগুলো আসলে আমি মোবাইলের ডাটা ব্যবহার করছি, কলগুলো আসলে ওই ডিসকানেক্টেড হয়ে যায়।
এটা দেখো যে ট্রান্সলোকেশন। প্রথমে তোমাদের একজন প্রশ্ন করছিল যে ক্রোমোজোমের যে ভাঙ্গা অংশ সেটা অন্য ক্রোমোজোমে যুক্ত হতে পারবে কিনা, সেই প্রশ্নের উত্তর এখানে আছে। এখানে দেখো যে দুটো ক্রোমোজোম আছে, ক্রোমোজোম এ, ক্রোমোজোম বি। রেডিয়েশনের ফলে অর্থাৎ গামা রে যখন দিবা বা এক্স রে যখন দিবা ক্রোমোজোম গুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এই যে এ ক্রোমোজোমের ভাঙ্গা অংশ বি ক্রোমোজোমের ভাঙ্গা অংশের সাথে এই যে দেখো যুক্ত হয়ে যাচ্ছে। আবার বি ক্রোমোজোমের ভাঙ্গা অংশ এ ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। আমরা বলছি যে ট্রান্সলোকেশন। তোমাদের যে প্রশ্ন ছিল যে এই ভাঙ্গা অংশগুলো একটা ক্রোমোজোমের ভাঙ্গা অংশ অন্য ক্রোমোজোমে যুক্ত হতে পারবে কিনা, সে প্রশ্নের উত্তর এখানেই দেখা যাচ্ছে যে সেটা এক ক্রোমোজোমের ভাঙ্গা অংশ অন্য ক্রোমোজোমে যুক্ত হতে পারবে। আসলে ক্রোমোজোমের প্রপার্টিসটা আমি বলছি যে টেলোমিয়ার অংশ যদি অপসারিত করে দাও তাহলে সেই প্রান্তগুলো আসলে স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়। এই স্টিকি প্রান্তগুলো যে কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত হতে পারবে। কাছাকাছি থাকলেই সেটা একটা আরেকটার সাথে র্যান্ডমলি যুক্ত হতে পারবে। সেটা বিবেচনা করে না যে সেটা তার নিজের ক্রোমোজোম নাকি অন্য ক্রোমোজোম। বোঝা গেছে? কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন। সরি, বলো। স্যার যদি অনেকগুলো ক্রোমোজোম থাকে তাহলে এই ভাঙা অংশটা মানে কাছের ক্রোমোজোম গুলোতে আগে যুক্ত হবে না পরে, এরকম কি কোনো টার্ম আছে? আকর্ষণ এইরকম টার্ম বলতে কি এগুলি শান্ত ওই যে র্যান্ডমলি যুক্ত হয়ে যায় কাছাকাছি থাকলেই এই ঘটনাগুলো ঘটে। এটা কোনো রুলস বলতে যে ওইটাই যে কাছাকাছি থাকলেই সেটা যুক্ত হবে। এখানে হাতে আঁকা ড্রয়িং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, মাঝে মাঝে তুই একজন রেসপন্ড করবা, না হলে আমার বুঝতে অসুবিধা হবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে দেখো যে ইন্টারফেস একটা ধাপ দেওয়া আছে G1, ঠিক আছে? মেটাফেজ একটা ধাপ দেওয়া আছে এবং সর্বশেষ আছে অ্যানাফেজ। অর্থাৎ বিভিন্ন ধাপে এই যে G1 এ কেমন দেখায় ক্রোমোজোম গুলো, রেডিয়েশন দেওয়ার ফলে কি ইফেক্ট হচ্ছে সেটা আমরা মেটাফেজ ধাপে দেখি, আফটার ইফেক্টটা অ্যানাফেজ ধাপে গিয়ে দেখি। এখানে সাইডে দেওয়া আছে দেখো যে এটা হলো সিঙ্গেল হিট,
অর্থাৎ একবার ক্রোমোজোমটা ভাঙছে, এটা হচ্ছে যে 2 হিট বা ডাবল হিট, ক্রোমোজোমটা 2 বার ভাঙে এবং তার ইফেক্ট গুলো কি হয় সেটা আমরা এখানে দেখছি। এইখানে সিঙ্গেল হিট অর্থাৎ G1 ধাপ, G1 কার সেল সাইকেলের যে অংশ, G1S G2 গ্যাপ 1 সিনথেসিস G2 ধাপ, সেই গ্যাপ 1 অর্থাৎ সিনথেসিসের আগে ক্রোমোজোম গুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে। সেখানে যখন রেডিয়েশন দেওয়া হয়, ক্রোমোজোম গুলো যখন একবার ভেঙে যাচ্ছে, তখন তারপরে ধাপে চলে যায় যে সিনথেসিস ধাপে, এগুলি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় এবং এই যে একবার যেটা ভাঙছে সেটা দুইটা স্ট্যান্ডের মধ্যেই পরিলক্ষিত হচ্ছে এবং পরবর্তীতে অ্যানাফেজে গিয়ে এই দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড ডটার ক্রোমোজোম গুলো পোলের দিকে চলে যাচ্ছে এবং দেখো যে দুটা অংশেই, দুটো ক্রোমোজোমের মধ্যেই এই অংশটা অনুপস্থিত। এই যে এখানে দেওয়া আছে আলাদা করে, অর্থাৎ এই অংশটা তোমার নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলছি যে ডিলিটেড ক্রোমোজোম এবং দুই প্রান্তেই চলে যাচ্ছে দুটো একই রকমের ক্রোমোজোম এবং এটা ডিলিটেড ক্রোমোজোম এবং এটিকে বলা হচ্ছে যে টার্মিনাল ডিলিশন। লেখাটা সম্পূর্ণভাবে আসে নাই, এটা হচ্ছে টার্মিনাল অর্থাৎ প্রান্তের দিকের একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে রিমার্কসের একটা ঘর আছে, ছবিটা সঠিকভাবে তোলা হয়নি, সেখানে দেওয়া ছিল যে টার্মিনাল ডিলিশন অর্থাৎ ক্রোমোজোমের একটা অংশ সেখানে নষ্ট হয়ে গেছে। 2 হিট দিলে কি হচ্ছে, ক্রোমোজোমের এই যে দুইটা অংশে যখন হিট দেওয়া হয়, দুটি অংশ, আমি এর আগের প্রথম ছবিতে যে ডিলিশনের ছবিটা দেখছো, সেখানে দেখা গেছে যে এই প্রান্তগুলো যুক্ত হয়ে যায়, মাঝখানের একটা অংশ নষ্ট হয়ে যায় এবং এটা একটা ডিলিশন হয়ে যায়। এটাকে বলা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল ডিলিশন অর্থাৎ মধ্যবর্তী ডিলিশন। এটাও ডিলিটেড ক্রোমোজোম, কিন্তু এই ডিলিশনটা, এর সাথে পার্থক্য হলো এটা প্রান্তে হচ্ছে এবং এটা মধ্যবর্তী অংশে হচ্ছে। এখানে দেখো যে ক্রোমোজোম গুলো, তৃতীয় ফিগারে ক্রোমোজোম গুলো যখন দুই প্রান্তে ভেঙে যাচ্ছে, এই ভাঙা প্রান্তগুলো আবার একটা অপরটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ভাঙা প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে গেলে তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলছি যে রিং স্ট্রাকচার। এটা কোন ধাপে দেখা যাবে? মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে এরকম যদি রিং ক্রোমোজোম দেখো বা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা এই ছবিগুলো দেখার কথা, এই রিং ক্রোমোজোম গুলি দেখো, এগুলি আসলে সৃষ্টি হয় এই যে ভাঙা প্রান্তগুলো আছে, এই ভাঙা প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হলে এরকম কাঠামো দেখা যায় এবং এইরকম কাঠামো দেখলেই আমরা বুঝি যে এটা একটা ডিলিটেড ক্রোমোজোম এবং একটা ক্রোমোজোমের ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে গেছে এবং এই যে ভাঙা প্রান্তগুলো মাঝে পড়ে থাকে, কোনো পোলের দিকে যায় না এবং আলটিমেটলি পরবর্তীতে এটা আর জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কোনো কাজে লাগে না এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলছি রিং ক্রোমোজোম। এখানে দেখো যে 2 হিট হচ্ছে এখানে। স্যার এটা কোন টাইপ রিলেশন হবে? সরি রিংটা সরি রিংটা কোন টাইপ রিলেশন হবে? হ্যাঁ, রিংটার এই যে এই অংশটা, এই যে টার্মিনাল অংশটা ডিলিশন হয়ে যাচ্ছে, এই যে প্রান্তটা আর এই প্রান্তটা যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু বোর্ড ব্যবহার করার চেষ্টা করি।
হোয়াইট বোর্ড দেখা যায়? জি স্যার। আচ্ছা, ওই ছবিটা ছিল অর্থাৎ এই অংশটা ডিলিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন তাহলে বোঝার সুবিধার্থে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশের যে ভাঙা প্রান্ত, এই ভাঙা প্রান্ত দুটো পরস্পরে যে যুক্ত হয়ে যায়, তখন এই রকম একটা রিং তৈরি হয়। বোঝা গেছে? স্যার সেটা তাহলে টার্মিনাল দিতে হবে। আমি হোয়াইট বোর্ড থেকে এক্সিট করছি, কারণ দুটো হোয়াইট বোর্ড এবং পাওয়ার পয়েন্ট দুটো একসাথে শেয়ার করা যাচ্ছে না। আমরা এই জায়গায় ছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে রিং ক্রোমোজোম। এখন আমরা 4 নাম্বার যে ফিগার আছে, এই ফিগারে আসো। আগে এই অংশটাতে একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা হিট দেখছি। এখন দুইটা ক্রোমোজোমের মধ্যে যখন দুটো হিট যাবে তখন কি হয়? তখন এই দুইটা ক্রোমোজোমের এই ভাঙা প্রান্তগুলো আসলে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলে দেখো যে আমরা প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে একটা সেন্ট্রোমিয়ার থাকে, কিন্তু ভাঙা অংশগুলো যখন যুক্ত হয়ে যায় তখন একটা ক্রোমোজোমেরই দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হয়ে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার থাকে, কিন্তু একটা ক্রোমোজোমের যখন দুটো সেন্ট্রোমিয়ার থাকবে তখন সেটাকে আমরা বলবো ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। এবং ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, এখানে দুটো সেন্ট্রোমিয়ার যখন দুই প্রান্তের দিকে চলে যাবে, এটা একটা এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যুক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে যে অ্যানাফেজ ব্রিজ। প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে কিছু স্লাইড দেখানো হবে বা হয়েছে বা তোমরা দেখছো, সেখানে দেখবা যে ওই অ্যানাফেজ ব্রিজ তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে দুটো ক্রোমোজোমের ভাঙা অংশ যুক্ত হয়ে গেছে এবং এই যুক্ত প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে দুই প্রান্তের দিকে যখন চলে যায় তখন সেটাকে বলি অ্যানাফেজ ব্রিজ। আবার দুটো সেন্ট্রোমিয়ার যখন এক প্রান্তের দিকে যায় তখন সেটাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। এই অংশটা ঠিক আগের মতো, এখানে দুটো ক্রোমোজোমের ভাঙা অংশ একটা অপরটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এটা আর কিছুই না, সর্বশেষ যে স্ট্রাকচারাল চেঞ্জ ট্রান্সলোকেশন, এখানে ট্রান্সলোকেশন ঘটছে, অর্থাৎ বামের ক্রোমোজোমের অংশ ডানে যুক্ত হচ্ছে, ডানের ক্রোমোজোমের অংশ বামে যুক্ত হচ্ছে। এখানে ABCD দিয়ে যে লেখাগুলো আছে, অর্থাৎ ক্রোমোজোমের এই অংশটাকে আমরা চিহ্নিত করছি ABCD দিয়ে। ABCD দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এখানে তোমরা পরবর্তীতে দেখবা যে ABCD অর্থাৎ ডি অংশটা আরেকটা ক্রোমোজোমের মধ্যে চলে আসছে, অন্য ক্রোমোজোমে চলে গেছে। এই যে এখানে দেখো, এখানে N যুক্ত হচ্ছে, এখানে ডি যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন।
এর আগের ধাপে ছিলাম আমরা G1 ধাপ, অর্থাৎ সিনথেসিস হওয়ার আগে ক্রোমোজোমের মধ্যে রেডিয়েশন দেওয়া হলে কি ঘটে। এখন আসি আমরা সিনথেসিস হওয়ার পরে, অর্থাৎ G2 বা পরবর্তী পর্যায়গুলোতে যখন ক্রোমোজোমগুলো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় তখন রেডিয়েশন দিলে কি হবে। তখন ক্রোমোজোমগুলো হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড, এখানে সিঙ্গেল হিট দিলে বা একটা হিট দিলে ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের মধ্যে পরিবর্তন হচ্ছে, অন্য ক্রোমাটিড তোমার স্বাভাবিক থাকছে। এই যে এই অংশটা ক্রোমোজোমের এই অংশটা, অর্থাৎ এই যে ডটার ক্রোমোজোম, এটা ডিলিটেড ক্রোমোজোম, এবং এই যে ডটার ক্রোমোজোম এটা হচ্ছে নরমাল ক্রোমোজোম। এখানে দেখো যে ক্রোমাটিডের মধ্যে দুটোর একই অংশে ভেঙে যাচ্ছে, ভাঙে গেলে ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে যায়। এই যে এখানে ভাঙছে, এই ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে যায় এবং এই সেন্ট্রোমিয়ার এটা বিভাজিত হয়ে দুই প্রান্তের দিকে চলে যায়। দুই প্রান্তের দিকে চলে গেলে এই রকম এক প্রান্তের সাথে আরেক প্রান্তে একরকম ক্রোমোজোম দেখা যায়। এইটাকে বলা হচ্ছে অ্যানাফেজ ব্রিজ, এবং এই ক্রোমোজোমটা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। নরমালি ক্রোমোজোমের মধ্যে একটা সেন্ট্রোমিয়ার থাকে, কিন্তু এই এখানে এই ক্রোমোজোমটার মধ্যে দুটো সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমোজোমটাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম এবং এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে অ্যানাফেজ ব্রিজ, অর্থাৎ অ্যানাফেজের মধ্যে এটা সংযোগকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে টু হিট দিলে একই রকমের দুই প্রান্তে ভাঙে। এই আবার ফেজটা ভাঙা আরেকবার বলুন প্রান্তগুলো, তো, আগের সরি, ফেজটা একই জায়গায় যে একই জায়গায় যে ভাঙলো দুইটা ক্রোমাটিড, ওটা আরেকবার একটু বলেন। একটু জোরে বলো। এর আগেরটা যে বললেন না আপনি, হ্যাঁ 2 নাম্বার ফিগারে, হ্যাঁ 2 নাম্বার ফিগারটা আরেকবার একটু বুঝতে আরেকবার পারিনি। বলছি যে এই যে ক্রোমোজোম গুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, জি স্যার। এই ভেঙে যাওয়াতে এই ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে গেছে, এখানে দেখছো যে যুক্ত হয়ে যাচ্ছে, এবং এই দুইটা সেন্ট্রোমিয়ার দুই দিকে চলে গেল, দুই পোলের দিকে চলে গেল। দুই পোলের দিকে চলে গেলে এইরকম একটা অ্যানাফেজ ব্রিজ তৈরি হবে। এখানে দেখো এইটা এবং এইটা, এটা সিঙ্গেল হিট, এটা ডাবল হিট, কিন্তু ইফেক্ট গুলো দেখো দুইটারই সেম, অর্থাৎ এই ভাঙা প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যায় এবং এই দুই ক্ষেত্রেই অ্যানাফেজ ব্রিজ তৈরি হয়, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হচ্ছে। এটা আমি পরবর্তীতে হোয়াইট বোর্ডে ওই ডাইসেন্ট্রিক ব্রিজ কিভাবে তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হয়, এটি তোমাদের দেখাই দেব। এই যে এখানে দেখো যে রিং ক্রোমোজোম তৈরি হচ্ছে। এই যে ভাঙা প্রান্তগুলো আগে যেমন দেখছো যে ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে একটাতে রিং ক্রোমোজোম হচ্ছে, আর একটা অংশ স্বাভাবিক থেকে যাচ্ছে। একটা ক্রোমোজোম দেখো যে স্বাভাবিক আছে, আরেকটা অংশ তোমার রিং ক্রোমোজোম তৈরি হচ্ছে। এখানে হচ্ছে যে একটা ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের যে ভাঙা প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলে অন্য ক্রোমোজোমের সাথে যুক্ত হচ্ছে না, তার নিজের অংশের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু স্থানের পরিবর্তন হচ্ছে। আমরা ইনভার্সনের মধ্যে দেখছি যে ক্রোমোজোমের অংশগুলো ভেঙে যায়, সেটা 180 ডিগ্রি রোটেট করে আবার যুক্ত হয়। এখানেও ঠিক একই ঘটনা ঘটে। এখানে ক্রোমোজোমগুলো ভেঙে যায়, ভাঙা অংশগুলো ভাঙা প্রান্তের সাথে ওই একই ক্রোমোজোমের সাথে যুক্ত হয়, কিন্তু সিকোয়েন্স গুলো ব্রেকডাউন হয়ে যায়। এই জন্যই এটাকে বলা হচ্ছে যে ইনভার্সন। এখানে দেখো যে দুটো ক্রোমোজোমের ভাঙা অংশ যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গেলে তারা একটা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি করে।
এবং তারা একই পোলের দিকে যাচ্ছে এবং তাদের আরেকটা অংশ স্বাভাবিক থাকে, স্বাভাবিক ক্রোমোজোম গুলো অন্য পোলের দিকে আসে। সর্বশেষে হচ্ছে ট্রান্সলোকেশন, অর্থাৎ একটা ক্রোমোজোমের ভাঙা অংশ আরেকটা ক্রোমোজোমে যুক্ত হয়। যুক্ত হলে ক্রোমোজোমের আকার আকৃতি কিছু পরিবর্তন হয়, কিন্তু সেলের মধ্যে টোটাল জেনেটিক ম্যাটেরিয়ালটা সেম থাকে এবং এখানে তারা আরেক পোলের অপোজিট পোলের দিকে স্বাভাবিকভাবেই চলে যায়। এটাকে আমরা বলছি যে ট্রান্সলোকেশন। তোমাদের এই ফিগারটা আমি আবার হোয়াইট বোর্ডে গিয়ে আবার ভালো করে দেখাবো। এখানে রিং ক্রোমোজোমের আমি কথা বলছি। এখানে রিং ক্রোমোজোমের কিছু স্লাইডের ছবি দেখো। এটা হচ্ছে তোমার রিং ক্রোমোজোম, এই সবগুলো রিং ক্রোমোজোম এবং এই জাতীয় কাঠামোগুলো দেখলে আমরা বুঝি যে ক্রোমোজোমের প্রান্তগুলো ভেঙে গেছে এবং একটা ক্রোমোজোমের ভাঙা প্রান্তগুলো যুক্ত হয়ে গেছে। এখানে এই যে ক্রোমোজোম গুলো দেখো, যে স্বাভাবিক ক্রোমোজোম, এই প্রান্তগুলো ভেঙে যায় এবং এই জাতীয় রিং ক্রোমোজোমের তৈরি করে। তো আমি নেক্সট এই সেকশনেরই নেক্সট টপিকে যাওয়ার আগে আবার হোয়াইট বোর্ডে যাচ্ছি। তোমরা যে প্রশ্নগুলো ছিল কথাগুলো সব রেকর্ড হচ্ছে, আমি এটা আপলোড দিব। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে 3টা ক্রোমোজোমের ফিগার দেওয়া আছে। তোমাদের প্রশ্ন হচ্ছে, একজনের প্রশ্ন ছিল যে কিভাবে ভাঙা প্রান্তগুলো যুক্ত হচ্ছে এবং ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হচ্ছে। প্রথম ফিগারে দেখো, প্রথমটাতে দেখো যে আমরা যখন রে গুলো দিচ্ছি, রে গুলো দিলে এই অংশটাতে ক্রোমোজোম গুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ এটা বিচ্ছিন্ন হয়ে গেল, একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেল, আর একটা অংশ উন্মুক্ত হয়ে গেল। এখন এই উন্মুক্ত প্রান্তগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলে পরবর্তী ধাপে গিয়ে করে কি, এই যে সেন্ট্রোমিয়ার, এটা সেন্ট্রোমিয়ারটা আবার 2 ভাগে ভাগ হয়, অর্থাৎ একটা সেন্ট্রোমিয়ার এক প্রান্তে যায় আর একটা সেন্ট্রোমিয়ার অন্য প্রান্তের দিকে যায় এবং এটাকে যদি তুমি ধীরে ধীরে ওপেন করো তাহলে স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। অর্থাৎ আমি যদি আরেকটু তোমার ভালোভাবে দেখানোর চেষ্টা করি তোমার বুঝার সুবিধার্থে, এখানে দেখো যে একটা সেন্ট্রোমিয়ার এক পোলের দিকে যাচ্ছে আর একটা সেন্ট্রোমিয়ার আরেক পোলের দিকে যাচ্ছে, অর্থাৎ এইটাই একটা এই পোলের দিকে গেছে আর একটা অন্য পোলের দিকে গেছে এবং এটা একটা অ্যানাফেজ ব্রিজ তৈরি করছে। বোঝা গেছে? কি বুঝতে পারছো? আচ্ছা, রিং ক্রোমোজোমের কথা আমি বলছি।
ভাঙ্গা প্রান্তগুলো আছে, এই ভাঙ্গা প্রান্তগুলো যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলে সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভাজিত হয়ে যাচ্ছে। একটা সেন্ট্রোমিয়ার এক পোলের দিকে যাচ্ছে, আরেকটা সেন্ট্রোমিয়ার আরেক পোলের দিকে যাচ্ছে, এবং অ্যানাফেজ ধাপে গিয়ে আমরা এরকম একটা ছবি দেখি। ঠিক আছে, বোঝা গেছে? স্যার এখন তোমাদের যদি প্রশ্ন থাকে আমি এই অংশের প্রশ্নগুলো বা ড্রয়িং গুলো দেখানোর পরে নেক্সট সেকশনে যাব। স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, এখানে আমি একটু এই অংশটাকে একটু সাম আপ করি যে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম 4 রকমের ছিল: ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। ফিজিক্যাল এজেন্ট যেমন গামা রে বা এক্স রে দিলে ক্রোমোজোমের অংশগুলো ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার ফলে ক্রোমোজোমের কিছু কাঠামোগত পরিবর্তন হচ্ছে। সেখানে ডিলিটেড ক্রোমোজোম তৈরি হয়, আর রিং ক্রোমোজোম তৈরি হচ্ছে, ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হচ্ছে, অ্যানাফেজ বিস তৈরি হয়, ট্রান্সলোকেশন হচ্ছে। এই জাতীয় কাঠামোগত পরিবর্তন হয়, এবং সাইটোলজিক্যালি আমরা এই স্ট্রাকচার গুলো দেখে আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোথায় ডিলিশন হয়েছে, কোথায় ইনভার্সন হয়েছে, কোথায় ট্রান্সলোকেশন হয়েছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, হেজিটেট ফিল করার কোনো কারণ নাই। আমি এই অংশটা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে নেক্সট সেকশনে যাব। সেকেন্ড যে একটা চার্ট দেখাইছিলেন ওই চার্টের হ্যাঁ, 5-6 নাম্বার ফিগারটা বুঝি নাই। আমি যা সেকেন্ড চার্টে কয় নাম্বার ফিগার 5-6 ফিরে যাচ্ছে। এই যে 5 নাম্বার ইনভার্সন, এটার কথা বলছো? হ্যাঁ, এটাই তো না? আচ্ছা, জি স্যার। আমি হোয়াইট বোর্ডে আবার যাই। হোয়াইট বোর্ডে তোমাদের সহজে এখান থেকে বোঝানো যাচ্ছে না।
কালার কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছো জি কালার? স্যার, যাচ্ছে। জি স্যার। ওখানে ফিগারটা ছিল এরকম, অর্থাৎ দুটো বাহুর মধ্যে দুটো হিট দেওয়া হয়েছে এবং দুই প্রান্তে ভেঙে যাচ্ছে। এখানে দেখো যে এই যে ক্রোমোজোমটা ভেঙে যাচ্ছে, এই ভাঙা প্রান্তগুলো, এই অংশটা চলে আসছে কোথায়? এই অংশে। এই যে এই অংশটা চলে আসছে এই প্রান্তে, অর্থাৎ এটা হলো তোমার স্বাভাবিক একটা ক্রোমোজোম। ঠিক আছে, অর্থাৎ যার একটা বাহু ব্লু আর একটা গ্রিন, কিন্তু এখানে দেখো যে এই দুটো বাহুর মধ্যে ব্লু এবং গ্রিন এই কম্বিনেশন হয়ে গেছে। বোঝা গেছে? এখানে যদি তুমি আবার মার্ক করতে চাও এ বি সি ডি, এভাবে যদি মার্ক করতে চাও, তাহলে এখানে এই অংশ হচ্ছে তোমার বি, সি, এই অংশ হলো সি, এ, এইটা হলো এ এটা ডি। এবং এটা হলো ডি। আর উপরের অংশে কি ছিল? এ বি সি ডি, এ বি সি ডি। অর্থাৎ এটা হলো স্বাভাবিক একটা ক্রোমোজোম। এই যে উপরের অংশটাতে দেখো যে স্বাভাবিক ভাবেই আছে, কিন্তু নিচের অংশে দেখো যে ক্রোমোজোমের একই ক্রোমোজোমের অংশগুলো ঠিক আছে, কিন্তু তার সিকোয়েন্স, অর্থাৎ এরপরে বি থাকার কথা ছিল, সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়ে গেছে। এ এখানে চলে আসছে এবং ডির জায়গায় ডি স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে। এবং এটাকে তুমি যদি চিন্তা করো, এটাকে আসলে তুমি যদি ওই ইনভার্সনের সংজ্ঞায় ফেলতে চাও, এটাকে ইনভার্সনের সংজ্ঞায় ফেলা যাবে। আমি আর ওদিকে যাচ্ছি না। এটুকু বোঝা গেছে কিনা যে একই ক্রোমোজোমের অংশের বিনিময় হচ্ছে এবং তার সিকোয়েন্সটা ব্রেকডাউন হয়ে গেছে, এবং এটা হচ্ছে একটা ইনভার্সন। বোঝা গেছে এটা? জি স্যার। ট্রান্সলোকেশন। আমি ট্রান্সলোকেশন বলছি পরেরটাতে, এটাকে আমি বলছি ইনভার্সন। আর যদি আমি জানি না যে আসলে বলছে কিনা, বললে ওটা ভুল বলছে। এটা হবে তোমার ইনভার্সন। আমি যদি আগে ট্রান্সলোকেশন বলে থাকি, ওটা হচ্ছে ভুল বলা, কিন্তু আমার যতটুকু মনে পড়ছে ওটাকে আমি ইনভার্সনই বলছি, এবং এটা হলো ইনভার্সন। এবং সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে যে ট্রান্সলোকেশন। দুটো ক্রোমোজোম ছিল, একটার অংশ আরেকটাতে চেঞ্জ হয়ে গেছে, সেজন্য সেটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। তা যে প্রশ্ন করছো বা বাকিদের কাছে এটা পরিষ্কার কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর এখান থেকে কারো কোনো প্রশ্ন? জি স্যার। একজন করে একটু কথা বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে দেখানো হয়েছে সর্বোচ্চ 2টা ক্রোমোজোম একত্রে হতে পারে, এরকম কি চান্স নাই যে 2টার অধিক ক্রোমোজোম এক লাগে হচ্ছে যুক্ত হবে? একত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে এটা আসলে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে, কিন্তু ওই রকম উদাহরণ আমি দেখি নাই।
ওরকম উদাহরণ আমার চোখে পড়ে নাই, তবে ওটা খুঁজতে হবে। বোঝা গেছে? তুমি যে প্রশ্নটা করছো যে একাধিক ক্রোমোজোম যদি থাকে, এটার একটা ভাঙা অংশ, সরি, শিয়াকে বিষয়টা ও আমার এটা তো আগে প্ল্যান ছিল। ভালো পিঠা ওটা ভালো লাগছে। মেন পিঠা নিয়ে আয় তো। গালি মিট করো। এই 1 নাম্বার ক্রোমোজোমের এই অংশটা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে গেলে দ্বিতীয় আরেকটা তো এখানে যুক্ত হওয়ার সম্ভাবনা কি থাকবে? না স্যার। থাকবে না, কিন্তু স্যার কোন কোন ক্রোমোজোমে একটা দুইটা ক্রোমোজোম একসাথে ভেঙে গেছে। ওইটার সেখানে 1 নম্বরে যেহেতু আরেকটা তুমি যদি মনে টেলোমিয়ার বাকি আছে, ওইটার সঙ্গে হলো আবার এই যে ভাঙা প্রান্ত, এই ভাঙা প্রান্ত আবার জি স্যার, এটার সাথে যুক্ত হতে পারে। জি স্যার, হ্যাঁ, সেটা পারবে। এরকম বলতে যাচ্ছি। এইটুকু মাথায় রাখবা যে আমি বলছি যে এই যে টেলোমিয়ার, এই অংশটাকে অপসারিত করে দিলেই এই প্রান্তগুলো স্টিকি হয়ে যায়, আঠালো হয়ে যায়, এবং এটা যে কেউ যে কারোর সাথে যুক্ত হতে পারে। এটাতে কোনো বাধা নেই যে একটা ক্রোমোজোম আরেকটার সাথে যুক্ত হতে পারবে না, বা তার সাথে হতে পারবে। প্রিন্সিপাল হলো যে দুটো ক্রোমোজোমের প্রান্তগুলো একটা অপরটার সাথে যুক্ত হতে পারবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে আর কোনো প্রশ্ন? স্যার 4 নম্বর স্ট্রাকচারটা, 2 নম্বর চার্টে 4 নম্বর স্ট্রাকচারটা। 2 নাম্বার চার্টে 4 নাম্বার। জি স্যার। আচ্ছা, আমি আবার ওই স্লাইডে যাই। এই যে 4 নাম্বার, আমি রিং ক্রোমোজোম এটার কথা বলছো? জি স্যার। হ্যাঁ, এখানে আমি তো দেখাই দিলাম যে এই যে রিং কিভাবে হবে, এটা দেখাইছি তো হোয়াইট বোর্ডে। আচ্ছা। জি স্যার, এটা বলছেন। এটা আমি বলছি, অন্য কিছু এটা কি বুঝতে পারো নাই? ট্রান্সলোকেশনটা স্যার, ট্রান্সলোকেশনটা, আচ্ছা ট্রান্সলোকেশনটা আমি দেখাচ্ছি। না, যে প্রশ্ন করছে এই যে 4 নাম্বার, বলো কি বুঝতে পারো নাই? না স্যার, ঠিক আছে, লাগবে না। না, ঠিক আছে বলতে যে হেজিটেট ফিল করার কারণ নাই। যদি আমার সময় না থাকে আলাদা করে সময় নিয়ে আমি বুঝাই দেব, কিন্তু আমি আসলে প্রশ্নগুলো চাচ্ছি যে তোমরা পার্টিসিপেট করো, এবং হেজিটেট ফিল করার কারণ নাই। তুমি যদি বুঝতে না পারো আমাকে এখন বলো, আমি এখন স্যার উত্তর দিতে এখানেই পারলে একটু ভালো, বুঝাই দেন, তাই হয়ে না যাবে। পারলে আমি আলাদা সময় নিয়ে নেব। জাস্ট বোঝা গেছে কিনা এটুকু আমি জানতে চাই। স্যার আরেকবার একটু যদি বলতেন, একবার জাস্ট। আচ্ছা ঠিক আছে, আমি আগে ট্রান্সলোকেশনটা দেখাবো, তারপরে এটা একটু দ্রুত জি করে স্যার। দেখাবো। সব রেকর্ড হচ্ছে কথাবার্তা। ইয়াকে চাই।
ভাবি একটু সাউন্ড কমান। এখানে দেখো যে দুইটা ক্রোমোজোম আছে 1 and 2 এবং ক্রোমোজোমের অংশগুলোকে আমরা এ বি সি ডি এই লেটার দিয়ে চিহ্নিত করছে। একটা ক্রোমোজোম হচ্ছে ব্লু কালার আর একটা ক্রোমোজোম হচ্ছে রেড কালার, এবং এখানে লেটার এবং কালার দুটোরই সমন্বয় করা আছে এম এন ও পি। এখানে ক্রোমোজোমের এই অংশটাতে ভেঙে যাচ্ছে, এই অংশটাতে ভেঙে যাচ্ছে, এই অংশটাতে ভেঙে যায়, তখন 1 নাম্বার ক্রোমোজোমের এই যে নীল অংশ বা ডি অংশ 2 নাম্বার ক্রোমোজোমের এম অংশের সাথে বিনিময় করতেছে। অর্থাৎ এখানে এই যে ভাঙা প্রান্ত এইটা এখানে চলে যাচ্ছে এবং এই অংশটা এখানে চলে আসছে। এখানে দেখো যে ব্লু লাইন ছিল, এখানে রেড লাইন, এখানে ছিল রেড লাইন, এখানে দেখো যে ব্লু লাইন। এবং লেটার গুলো যদি খেয়াল করো এ এ বি সি ডি এভাবে ছিল, এখানে দেখো এ বি সি এবং এই অংশটা হচ্ছে এম অংশ, এখানে এম অংশ চলে আসছে, অর্থাৎ এ বি সি এম। আবার এখানে ছিল ডি অংশ, এই ডি অংশ আবার এখানে চলে আসছে, স্বাভাবিক ছিল এম এন ও পি ডি এন ও পি এইভাবে। অর্থাৎ একটা ক্রোমোজোমের একটা অংশ অন্য ক্রোমোজোমের অংশের সাথে যেহেতু যুক্ত হয়ে গেছে, এটাকে আমরা বলছি ট্রান্সলোকেশন। কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে ইনভার্সন কি একই ক্রোমোজোমের মধ্যে হয়ে থাকে আর ট্রান্সলোকেশন দুটো ক্রোমোজোম স্যার? দুটি নন হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি অংশের বিনিময় ঘটে সেটাকে আমরা কি বলি? ইনভার্সন। আগে প্রশ্ন বুঝো, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে সেটাকে আমরা কি বলি? ক্রসিং ওভার। হ্যাঁ ঠিক বলছো, ধন্যবাদ। এই জিনিসটা হচ্ছে যে
আগে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন অংশের বিনিময় ঘটে সেটাকে আমরা বলি ক্রসিং ওভার, আর অনহোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে সেটাকে আমরা বলছি ট্রান্সলোকেশন। কি পার্থক্য বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। আর একজনের প্রশ্ন ছিল যে রিং ক্রোমোজোম কিভাবে হচ্ছে। এই যে ভাঙা অংশগুলো এখানে ক্রোমোজোমগুলো ভেঙে যাচ্ছে, দুটো ভাঙা প্রান্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং এই উন্মুক্ত প্রান্তগুলো পরবর্তীতে যুক্ত হয়ে গেলে সেন্ট্রোমিয়ারটাও তো একসময় ভেঙে যায়, ভেঙে গেলে একটা এক প্রান্তের দিকে চলে যায় আর অন্যটা অন্য প্রান্তের দিকে চলে যায়, তখন এইরকম দুটো ক্রোমোজোমে তৈরি হয়, একটা স্বাভাবিক থাকে আর একটা রিং স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা বলছি রিং ক্রোমোজোম। আর কারো কোনো প্রশ্ন? স্যার এই যে ফিজিক্যাল এজেন্ট গুলো আছে স্যার, এগুলোর জন্য তো স্যার অনেকগুলো তো স্যার আমরা দেখলাম, তো এগুলো কোনো নির্দিষ্ট আছে যে এইটার যে এই ফিজিক্যাল এজেন্টের এইটা কাজ বা ওইটা কাজ স্যার এরকম? এই আমি বলছি যে আমাদের ফোকাসটা হয়েছে এগ্রিকালচারের উপরে, এগ্রিকালচারের উপরে, এবং এই ফিজিক্যাল এজেন্ট গুলো ব্যবহার করে আমরা কৃষিতে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন করব, নট দ্যাট ডেট্রিমেন্টাল ইফেক্ট গুলো বা তাদের কোনো ক্ষতিকর প্রভাব নিয়েও আলোচনা করা যেতে পারে, কিন্তু ওটা আসলে আমাদের ফোকাসড এরিয়া না। আমাদের যদি স্যার যে ডিলেশন, ট্রান্সলোকেশন বা ইনভার্সন এখানে কোনো ফিজিক্যাল এজেন্ট নির্দিষ্ট করে? সরি স্যার এই যে স্যার ইয়াগুলো আছে না স্যার, ট্রান্সলোকেশন, ইনভার্সন, স্ট্রাকচার এখানে ফিজিক্যাল এজেন্ট গুলো কোনো নির্দিষ্ট করে মানে ডিলেশনের জন্য একটা বা ট্রান্সলোকেশনের জন্য আরেকটা ফিজিক্যাল ওইরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। আমি বলছি যে বিনার কথা বলছি যে তারা এগ্রিকালচারে ব্যবহার করে গামারে, গামারেটা ব্যবহার করে মিউটেশনের জন্য, জিন মিউটেশনের জন্য মূলত। এই জাতীয় ক্রোমোজোমাল অ্যাবেরেশন বা স্ট্রাকচারাল চেঞ্জের জন্য আসলে সেটা ব্যবহার করা হয় না, কিন্তু গামারের যদি ডোজ বেশি দিয়ে দাও তখন আবার এই যে ক্রোমোজোমের স্ট্রাকচারাল চেঞ্জ গুলো হবে, সেখানেও যে ডোজ গুলো ব্যবহার করা হয় সেটা জিন মিউটেশনের জন্য। আমরা পরবর্তী ধাপে সেটা দেখব। আর তোমার যদি ইচ্ছা থাকে, তুমি যদি মনে করো যে এই লাইনে আমি রিসার্চ করব, কিছু কাজ করব, এমএস এর রিসার্চ গুলোতে এটা কাজে লাগাবো, তোমার সুযোগ আছে যে এক্স-রে মেশিন এখন অনেক এলাকাতে আছে, তুমি সায়েন্টিফিক পেপার দেখে ডোজ গুলো নির্ধারণ করে দিলে তারা ওই সিড গুলোকে নিয়ে গেলে সিড গুলোর উপরে তুমি ডোজ যদি দিয়ে দাও, তারপরে তুমি সোয়িং করো, দেখো যে আফটার ইফেক্ট কি, সেটা একটা স্টাডি হতে পারে। আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। স্যার গামারের ইফেক্ট যদি চাই তাহলে কি স্ট্রাকচারাল চেঞ্জ গুলা লিখতে হবে না, জিন মিউটেশন দিলেই হবে? গামারের ইফেক্ট যদি চাওয়া হয়, তুমি তো সরাসরি প্রশ্নের দিকে চলে গেছো, তোমার রেজাল্ট ভালো মনে হয়।
আসলে ওই প্রশ্নগুলো যখন আসে আমি আগে শেষ করি, তারপরে তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে থাকে বা কোনটার কি উত্তর হওয়া উচিত সেটা নিয়ে তোমাদের জিজ্ঞাসা থাকলে ওটাতে উত্তর দেব। ঠিক আছে, আগে আমরা দেখি যে আসলে টপিকটাতে আমরা কি কি বিষয়গুলো জানছি বা জানার চেষ্টা করতেছি। আর কারো প্রশ্ন? সরি, না স্যার। আচ্ছা, কারো মনে হয় প্রশ্ন নাই, আমরা নেক্সট টপিকে চলে যাই। 11টা থেকে শুরু করে এখন হচ্ছে 12টা 10। তোমরা কি মনে করো ব্রেকের দরকার না কন্টিনিউ করবে? কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, ঠিক আছে। নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। এর আগে আমরা দেখছি যে ক্রোমোজোমের কাঠামোর কি পরিবর্তন হচ্ছে। এখানে আমরা দেখব যে এই রেডিয়েশন গুলো দিলে কিভাবে সংখ্যাগত পরিবর্তন। এখানে স্লাইডের মধ্যে আসলে খুব সংক্ষেপে দেওয়া আছে, আমি হোয়াইট বোর্ডে গিয়ে একটু ডিটেইলে তোমাদের দেখাবো। দেখো যে এক্স রে, গামা রে এগুলো দিলে নন ডিসজাংশন ঘটে। আর নন ডিসজাংশন কি সেটা হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করব। এবং এই নন ডিসজাংশন হলে অ্যানিউপ্লয়েডস তৈরি হয় এবং ট্রাইজোমিকের তৈরি হয়। ট্রাইজোমিক হচ্ছে অ্যানিউপ্লয়েডেরই একটা অংশ। উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণ অনেক আগেকার। ধানের ক্ষেত্রে এক্স রে দিয়ে 1938 সাল, প্রায় 80 বছর আগে, সেখানে রিসার্চের একটা ফাইন্ডিংস। এবং পরবর্তীতে গামা রে ব্যবহার করে 1968 আমার জন্মের সময় এই রিসার্চ গুলোর এক্সাম্পল আছে এবং এখন তো আরো হচ্ছে। আমরা আসলে দেখি হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে দেখি যে আসলে নন ডিসজাংশনটা কি, ট্রাইজোমিক্সটা কি। মেটাফেজ ধাপে বা পরবর্তী ধাপে এই যে সেন্ট্রোমিয়ার এই যে অংশটা, এটা বিভাজিত হয়। বিভাজিত হওয়ার ফলে এটা এক প্রান্তের দিকে যায় এবং আরেকটা অন্য প্রান্তের দিকে যায়। অর্থাৎ অ্যানাফেজ ধাপে গিয়ে আমরা দেখি যে একটা এক পোলের দিকে আরেকটা অন্য পোলের দিকে যাচ্ছে। এবং কি কারণে? এটা এই যে সেন্ট্রোমিয়ার এই অংশটা বিভাজিত হচ্ছে। এখন এই যে রে গুলো, গামা রে দিলে এই সেন্ট্রোমিয়ার অংশের যদি বিভাজন না ঘটে তাহলে কি হবে? প্রশ্নটা সেখানেই। তাহলে আমরা দেখি বিভাজন না হলে এখানে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হচ্ছে না, না হলে এটাতে কি ঘটবে? এটা তখন একটা প্রান্তের দিকে চলে গেল। অর্থাৎ একটা প্রান্তের দিকে গেলে তখন এখানে দেখো যে এক প্রান্তে কি হচ্ছে, যে দুটা ক্রোমোজোম চলে যাচ্ছে,
অন্য প্রান্তে কি থাকছে? অন্য প্রান্তে কোনো ক্রোমোজোম নেই। অর্থাৎ নরমালি প্রত্যেক পোলের দিকে n সংখ্যক 2n যদি থাকে, মিওটিক ডিভিশনে এক পোলের দিকে n সংখ্যক ক্রোমোজোমের দিকে যায়, অন্য পোলের দিকে n সংখ্যক যায়। এখন এই ক্রোমোজোমটার ক্ষেত্রে দুটোই এক পোলের দিকে চলে গেছে, অর্থাৎ এর সাথে একটা যুক্ত হয়ে যাচ্ছে, আর এর সাথে কি হচ্ছে? একটা মাইনাস হয়ে যাচ্ছে। একটার সাথে এক যুক্ত হচ্ছে, আরেকটার সাথে একটা ক্রোমোজোম মাইনাস হয়ে যাচ্ছে। আবার এখানে তখন এখান থেকে যে গ্যামেট গুলো তৈরি হবে, সেই গ্যামেটের মধ্যে ক্রোমোজোম একটাতে বেশি থাকবে আর একটাতে থাকবে কম। এখন এর সাথে যদি স্বাভাবিক যে ক্রোমোজোম গ্যামেট গুলো আছে, যেখানে তোমার n সংখ্যক ক্রোমোজোম আছে, এটার সাথে যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হবে? টুয়াইস n প্লাস 1, আর এখানে কি হবে? টুয়াইস n মাইনাস 1। এই যে সেন্ট্রোমিয়ার যে বিভাজিত হয় না, এটাকে বলা হচ্ছে নন ডিসজাংশন। নন ডিসজাংশন। নন ডিসজাংশন কি? সেন্ট্রোমিয়ার যেখানে বিভাজিত হয় না। নন ডিসজাংশনের ফলে কি হচ্ছে? এক পোলে একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, অন্য পোলে একটা ক্রোমোজোম কমে যাচ্ছে, এবং গ্যামেটিক ফার্টিলাইজেশনের সময় সেটা যখন স্বাভাবিক গ্যামেটের সাথে ফার্টিলাইজ করতেছে, তখন ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে একটাতে, আর একটাতে একটা ক্রোমোজোম কমে যাচ্ছে। এই যে একটা বেড়ে গেল, এটাকে আমরা বলছি ট্রাইসোমিক্স। অর্থাৎ এই যে এখানে আসছে দুইটা একই রকমের ক্রোমোজোম, আর এখানে তো একটা আসবে, এই দুই আর একে বেড়ে গেল, এই যে একটা বেড়ে গেল, এটা হয়ে গেল ট্রাইজোমিক্স। আর এখানে একটা কমে গেল, এটাকে বলা হয় মনোসোমিক্স। এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই, এগুলি তোমাদের এই লেভেল 3 সেমিস্টার 1 এ পড়ানো হবে। সেই অংশটাতে এটি আরো ডিটেইলে দেখানো হবে। শুধু এটুকু জেনে রাখো এই অংশে যে নন ডিসজাংশন কি? যখন সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না। আফটার ইফেক্ট কি হচ্ছে? এক পোলের দিকে একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, এবং সেটা যখন স্বাভাবিক গ্যামেটের সাথে ফার্টিলাইজ করে, তখন ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ক্রোমোজোম বেড়ে যায়, এটাকে আমরা বলি ট্রাইসোমিক্স। অন্যটাতে কমে যায়, এটাকে বলা হচ্ছে মনোসোমিক্স। এখানে কোনো প্রশ্ন? এখানে বুঝতে পারো নাই? কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারো, যে এটা খুব সহজ। অর্থাৎ নন ডিসজাংশন কি? নন ডিসজাংশন হচ্ছে সেন্ট্রোমিয়ার যখন বিভাজিত হচ্ছে না। আফটার ইফেক্ট কি, বা এর ফলে কি ঘটছে? দুটো ক্রোমোজোমই এক পোলের দিকে চলে যাচ্ছে, এবং যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন একটাতে একটা ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, অন্যটাতে আরেকটা ক্রোমোজোম কমে যাচ্ছে। এটাই হলো তোমার আফটার ইফেক্ট। বোঝা গেছে? সেটাই ওই স্লাইডে দেখানো হলো। এই স্লাইডের মধ্যে দেখো, যেটা মানুষের যে ক্রোমোজোম গুলো আছে সেটা এখানে দেওয়া আছে।
ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21, অর্থাৎ 21 নাম্বার ক্রোমোজোমে দুটি থাকার কথা, সেখানে একটা ক্রোমোজোম বেশি আছে। ওই যে টোয়াইস n প্লাস 1 এর কথা বলছি, অর্থাৎ এখানে এই যে 21 নাম্বার ক্রোমোজোমে একটা ক্রোমোজোম বেশি আছে, এটাকে বলা হচ্ছে ট্রাইসোমি। এবং এটার কারণে একটা ডিজিজ হয় মানুষের, সেটাকে বলা হচ্ছে যে ডাউন সিনড্রোম। এবং এইভাবে আসলে এই নন ডিকজারেশনের কারণে এগুলি এটা ঘটে থাকে। এটা প্লান্টের মধ্যে আমি আসলে উদাহরণটা পাই নাই, প্লান্টের হলে ভালো হতো, আমি সময়ও পাই নাই। নন ডিকজারেশন কি এবং আফটার ইফেক্ট কি সেটা আমরা দেখলাম। এখন নেক্সট টপিকে যাই, জিন মিউটেশন। ডিএনএ এর মধ্যে 4 ধরনের বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ এর মধ্যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এখন এক্স-রে যখন প্রয়োগ করা হয় তখন কি ঘটে? তখন সাইটোসিনটা এক্স-রে এর প্রভাবে ইউরাসিলে পরিবর্তিত হয়। ইউরাসিলে পরিবর্তিত হলে ইউরাসিল তখন পেয়ার করে কার সাথে? অ্যাডেনিনের সঙ্গে। এই যে অ্যাডেনিন, এই অ্যাডেনিনের সঙ্গে পেয়ার করে। পরবর্তী রেপ্লিকেশনে অ্যাডেনিন আবার থাইমিনের সাথে পেয়ার করে, অর্থাৎ যে অংশটাতে জিসি ছিল, সাইটোসিন গুয়ানিন ছিল, সেই একই অংশে যখন অ্যাডেনিন থাইমিন হয় তখন ওখানে সিকোয়েন্সের পরিবর্তন হয়ে যায় এবং নির্দিষ্ট যে অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তে অন্য অ্যামাইনো অ্যাসিড সেখানে শো করে এবং সিকোয়েন্সের পরিবর্তনের কারণে অন্য অ্যামাইনো অ্যাসিড সেখানে ইনক্লুড হয়, ফলে তোমার জিন মিউটেশন হচ্ছে। আমরা এটা হোয়াইট বোর্ডে গিয়ে দেখি। যে কিভাবে আসলে ঘটনাটা ঘটে। কি বিশু, বিশু, ময়না পাখি, ভাই মিউট কর। তোমাদের অনেক ব্যক্তিগত কথাবার্তা এখানে শোনা যাচ্ছে, তা রিকোয়েস্ট করব যে মিউট করে রাখো। তোমরা যখন প্রশ্ন করবা তখন আনমিউট করিও। আমি এখান থেকে কন্ট্রোল করতে চাচ্ছি না, কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে, হয়তোবা সেই প্রশ্নটাকে আমি শুনতে পাবো না। এটা বেটার তোমরা নিজেরা আনমিউট করে রাখো। মানে বাবু কি খাইলো? কি আশ্চর্য! ও তো খাইতে চাচ্ছে। বিনতি মিউট কর। কি এক অবস্থা! মূর্খগুলা আনমিউট করে কথা বলার ব্যাপারে
না দেখেইনি টাচ লাগছে কি লাগেনি, আন্দাজি কথাবার্তা শুরু। আল্লাহ জানে, স্যার মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা নিবে ক্লাস। আপনি কি চলে যাবেন? জিন মিউটেশন নিয়ে কথা বলছিলাম। সাইটোসিন, এই যে সাইটোসিন, এই সাইটোসিন এক্স রে প্রভাবে ইউরাসিলে পরিবর্তিত হয়। ইউরাসিল কিন্তু ডিএনএ তে থাকে না, সেটা আরএনএ থাকে। এখন পরিবর্তিত হওয়ার পরে এই যে স্ট্রেন যেটা আছে, এই স্ট্রেনটা যখন রেপ্লিকেট করবে তখন এই ইউরাসিল পেয়ার করবে কার সঙ্গে? অ্যাডেনিনের সাথে। একইভাবে এই যে এ সে টি এর সঙ্গে করছে, সি পেয়ার করছে জি এর সঙ্গে। ঠিক আছে? এখন আবার এই যে অ্যাডেনিন, এই যে টেমপ্লেটটা যখন রেপ্লিকেট করবে, সেই এই যে টেমপ্লেটটা এ টি জি, সে যখন রেপ্লিকেট করতেছে এখানে তখন থায়ামিন চলে আসতেছে এবং টি এর জায়গায় এ এবং সি। এ এবং সি, এখানে দেখো এ এবং সি এই অংশটা একই রকমের আছে, কিন্তু যে জায়গায় তোমার সি থাকার কথা ছিল সে জায়গায় এটা চলে আসতেছে যে টি, অর্থাৎ জিনের সিকোয়েন্সের পরিবর্তন হচ্ছে। সি এ সি ছিল, পরিবর্তিত হয়ে কি হচ্ছে? টি এ সি। এখন এটা যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করত, এটা অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। ফলে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন উৎপন্ন করে বা প্রোটিন উৎপন্ন করে, তখন এই অ্যামাইনো অ্যাসিডের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই পলিপেপটাইড চেইনের মধ্যেও পরিবর্তন হয় বা প্রোটিনের মধ্যেও পরিবর্তন হয়, সেটাকে আমরা বলছি যে জিন মিউটেশন। এবং এটা কি কারণে হচ্ছে? যে এক্স রে প্রভাবে এই জিন মিউটেশন গুলো ঘটতে পারে। তবে এই ঘটনাগুলো খুব যে ফ্রিকুয়েন্ট তাও কিন্তু না। জিনের কিছু ডিএনএ কিছু ডিফেন্স মেকানিজম আছে, এই ডিফেন্স মেকানিজমের মাধ্যমে সে এই পরিবর্তনগুলোকে কিছুটা রোধ করতে পারে। অনেক সময় হয় যে নন কোডিং রিজিয়ন এগুলি হয়, যেগুলির ইফেক্ট আমরা দেখি না, বা আবারও আছে যে কিছু ইফেক্ট হলো সেটারও খুব একটা ইফেক্ট দেখা যাচ্ছে না স্ট্রাকচারালি প্রোটিনের মধ্যে। এইভাবে আসলে আমরা এই ক্ষেত্রে মনে হবে যে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, অতটা দ্রুত এখানে আসলে পরিবর্তন হয় না। মানে কিন্তু এক্স রে ডোজ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই যখন কোনো ফিজিশিয়ানের সাথে দেখা করবা বা সাজেস্ট করবে, তুমি যদি তার সাথে একটু কথা বলো যে আসলে এক্স রে গুলো কতদিন পর পর করা উচিত, সেই ক্ষেত্রে যদি একটু বেশি ডোজের এক্স রে হয় তাহলে তোমাকে এই খুব ফ্রিকুয়েন্টলি করার জন্য সাজেস্ট করবে না। এবং যে অন্যান্য যে টেস্ট গুলো আছে যেমন সিটি স্ক্যান আছে, তারপরে এই রিলেটেড যে টেস্ট গুলো আছে এগুলি করার পূর্বে আমার সাজেশন হচ্ছে যে তোমরা একটু নিজেরা দেখে নিবে। এখন তো ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যায়, তোমাকে ডাক্তার সাজেস্ট করলে তুমি আর একটু সেকেন্ড থট নিবা বা অন্য আরেকজনের সাথে কথা বলবা
আদৌ এটার প্রয়োজন আছে কিনা, কারণ এগুলোর কিছু নেগেটিভ ইফেক্টও আছে বা সাইড ইফেক্টও আছে। এগুলি ফ্রিকুয়েন্টলি করার জন্য না করাই উত্তম। করার আগে একটু নিজে বিচার বিবেচনা করবা, সেকেন্ড থট নিবা, থার্ড থট নিবা, এইভাবে একটু নিজের প্রতি বা পরিবারের যার ক্ষেত্রেই এটা সাজেস্ট করো, তুমি একটু ভেরিফাই করবে। না হলে এই জাতীয় মিউটেশন গুলো হওয়ার সম্ভাবনা থাকে এবং সেগুলি হয়ে গেলে আসলে পরিবর্তনটা খুব মানে সহজে আর করা মুশকিল হয়ে দাঁড়ায়। এখানে কোনো প্রশ্ন জিন মিউটেশন সেকশনে? না স্যার। আচ্ছা, তাহলে আমি প্রসিড করছি। Somatic reduction. Somatic reduction. স্যার আজকে আর না স্যার। এটাই লাস্ট টপিক না? আমি বলছি তোমরা শুনছো, মানে দুইজনাই মানে দুই প্রান্তের দুইজনাই ক্লান্ত। আমি এটা দিয়ে আসলে এই টপিকটা শেষ করে ফেলবো, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট দুটো লাইন। সোমাটিক রিডাকশন, লো টেম্পারেচারের কারণে সোমাটিক রিডাকশন হয়ে থাকে, এবং সোমাটিক রিডাকশন বলতে বোঝাচ্ছে যে সোমাটিক সেলগুলোতে সেল ডিভিশনের সময় লো টেম্পারেচারের কারণে যখন ক্রোমোজোম গুলো সংখ্যা কমে যায়, সেটাকে বলা হচ্ছে যে সোমাটিক রিডাকশন। তা হোপফুলি যে আমরা একটা সেকশন শেষ করলাম, এবং নেক্সট ক্লাসের শিডিউল তোমরা আরিফ স্যারের মাধ্যমে জানতে পারবো, বা আমিও, তোমরা বেটার আরিফ স্যার যেহেতু এগুলি অ্যারেঞ্জ, আরিফ স্যারের মাধ্যমে। আমি একটু ফিডব্যাক চাচ্ছিলাম, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, যাচ্ছে। আপনার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, চাচ্ছে যে আজকের লেকচার শুনতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, যেটা আগামীতে আমি স্যার ক্লাসের প্রথমের দিকে একটু নেট ছিল না স্যার, একটু প্রথমের অংশটা একটু রিপিট করা কি যাবে স্যার? আজকে না, আজকে রিপোর্ট হবে না। আজকে না স্যার, অনেক স্যার লেন্থ। পিডিএফটা কাইন্ডলি যদি দিয়ে দেন। আর কোনো রিপিট হবে না, আজকে অনেক লেন্থ থাকছে স্যার। হ্যাঁ, না আজকে রিপিট করব না। আজকে ওর কাছে শুনতে যাচ্ছে, ওর কি নেট ছিল না নাকি আমার অংশ থেকে সমস্যা হয়েছে, এইটুকু। সারা মাসের কারেন্ট ছিল না স্যার, ওয়াইফাই ইউজার তো স্যার, তো কারেন্ট না থাকার কারণে স্যার মিস করে গেছে। ঠিক আছে, আমি এগুলি উত্তর দিব, সমস্যা নাই। এবং তোমরা আগ্রহী হলে পরবর্তীতে আরো ক্লাস নেওয়া যাবে, সেটা বিষয়টা তোমাদের আগ্রহের উপর। আমি একটু ফিডব্যাক চাচ্ছিলাম যে আমার এই লেকচারে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, যেগুলি আমি সামনে ইমপ্রুভ করতে পারি। না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নেক্সট ক্লাসটা আরিফ স্যার তোমাদের শিডিউল দিয়ে দিবে, বাকি অংশ শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।